চতুর্থ নির্বাহী বিভাগ 48-74, প্রতিরক্ষা কর্মবিভাগ 61-63 অনুচ্ছেদ প্রতিরক্ষা কর্মবিভাগ ডিফেন্স সার্ভিসেস বলতে একটি দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত সশস্ত্র বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাসমূহকে বোঝায়। বাংলাদেশের প্রেক্ষাপটে এটি দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। বাংলাদেশ সংবিধানের চতুর্থ ভাগের চতুর্থ পরিচ্ছেদে প্রতিরক্ষা কর্মবিভাগ এই বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে। প্রধান শাখাসমূহ বাংলাদেশের প্রতিরক্ষা কর্মবিভাগ মূলত তিনটি প্রধান পেশাদার সশস্ত্র বাহিনী নিয়ে গঠিত। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আর্মি, স্থলযুদ্ধের মাধ্যমে দেশের ভূখণ্ড রক্ষা করা এবং যেকোনো অভ্যন্তরীণ বা বাহ্যিক হুমকি মোকাবিলা করা এর প্রধান কাজ। বাংলাদেশ নৌবাহিনীর, বাংলাদেশ নেভি, দেশের সমুদ্রসীমা, উপকূলীয় অঞ্চল এবং সামুদ্রিক অর্থনৈতিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এদের দায়িত্ব। বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ এয়ার ফোর্স, দেশের আকাশসীমার সার্বভৌমত্ব রক্ষা করা এবং আকাশপথে যেকোনো আক্রমণ প্রতিরোধ করা এদের মূল কাজ। সাংবিধানিক ও প্রশাসনিক কাঠামো, সর্বাধিনায়কত্ব বাংলাদেশ সংবিধানের 61 অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের প্রতিরক্ষা কর্মবিভাগসমূহের সর্বাধিনায়কত্ব, সুপ্রিম কমান্ড, রাষ্ট্রপতির ওপর ন্যস্ত এবং আইনের দ্বারা এই ক্ষমতার প্রয়োগ নিয়ন্ত্রিত হয়। সংসদের ভূমিকা সংবিধানের 62 অনুচ্ছেদ অনুযায়ী সংসদে আইন প্রণয়নের মাধ্যমে প্রতিরক্ষা কর্মবিভাগসমূহে কমিশন মঞ্জুরি, সদস্য নিয়োগ, শৃঙ্খলা রক্ষা এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়াদি নির্ধারণ করা হয়। যুদ্ধ ঘোষণা সংবিধানের 63 অনুচ্ছেদ অনুযায়ী সংসদের সম্মতি ছাড়া যুদ্ধ ঘোষণা করা যায় না বা রাষ্ট্র কোনো যুদ্ধে লিপ্ত হতে পারে না। মূল দায়িত্ব ও কার্যাবলী 1. সার্বভৌমত্ব রক্ষা, দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা এবং যেকোনো বিদেশি আগ্রাসন থেকে দেশকে মুক্ত রাখা। 2. বেসামরিক প্রশাসনকে সহায়তা, প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড়, বন্যা, মহামারী বা দেশের যেকোনো জরুরি পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে উদ্ধার কাজ ও পুনর্বাসনে সরাসরি সহায়তা করা। 3. জাতিসংঘ শান্তি মিশন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ প্রতিরক্ষা কর্মবিভাগ অত্যন্ত গৌরবময় ভূমিকা পালন করছে। ব্লু হেলমেট পরিধান করে বাংলাদেশি সেনারা বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে যাচ্ছেন। 4. অবকাঠামো উন্নয়ন, দেশের বিভিন্ন বড় বড় অবকাঠামো নির্মাণ যেমন এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার, সীমান্ত সড়ক এবং গুরুত্বপূর্ণ জাতীয় ডাটাবেজ যেমন জাতীয় পরিচয়পত্র বা ভোটার তালিকা তৈরিতে প্রতিরক্ষা বাহিনী অবদান রাখে। নোট: বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি এবং বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সীমান্ত ও উপকূল সুরক্ষায় কাজ করলেও এগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ আধা সামরিক, প্যারামিলিটারি বাহিনী যা মূল প্রতিরক্ষা কর্মবিভাগের সেনা, নৌ ও বিমান বাহিনী চেয়ে প্রশাসনিকভাবে ভিন্ন। চতুর্থ নির্বাহী বিভাগ 48-64, অ্যাটর্নি জেনারেল 64 আপনি সম্ভবত অ্যাটর্নি জেনারেল বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই সম্পর্কে জানতে চাচ্ছেন। বানানের কারণে দুটি ভিন্ন বিষয় বোঝাতে পারে। আপনি ঠিক কোনটি সম্পর্কে জানতে চাচ্ছেন? নিচে দেওয়া অপশন দুটি দেখে নিতে পারেন। অ্যাটর্নি জেনারেল, ইনি হলেন একটি দেশের সরকারের প্রধান আইন কর্মকর্তা বা প্রধান আইনি উপদেষ্টা।
বাংলাদেশের ক্ষেত্রে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে সরকারের পক্ষে মামলা পরিচালনা করেন এবং রাষ্ট্রপতি ও সরকারকে বিভিন্ন জটিল আইনি বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্ষেপে যাকে আমরা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলি, এটি কম্পিউটারের এমন একটি প্রযুক্তি যা মানুষের মতো চিন্তা করার, শেখার এবং সমস্যা সমাধানের ক্ষমতা রাখে, যেমন চ্যাটজিপিটি, জেমিনি বা রোবোটিক্স। এর মধ্যে কোনটি নিয়ে আপনি বিস্তারিত জানতে চান, জানালে আমি সেই অনুযায়ী তথ্য দিতে পারব। পঞ্চম অধ্যায়, আইনসভা 65-93, সংসদ 65-79 অনুচ্ছেদ। সংসদ, পার্লামেন্ট, হলো একটি দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী বা আইনসভা, লেজিসলেচার। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় এটি জনগণের প্রতিনিধিত্বকারী একটি প্রধান অঙ্গ, যেখানে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা দেশের আইন তৈরি, সংশোধন এবং বিভিন্ন রাষ্ট্রীয় নীতি নির্ধারণ করেন। বাংলাদেশ এবং বিশ্বের সংসদীয় ব্যবস্থা সম্পর্কে কিছু মূল তথ্য নিচে দেওয়া হলো। বাংলাদেশের জাতীয় সংসদ নাম, বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ, জাতীয় সংসদ। ইংরেজিতে একে হাউস অব দ্য নেশন বলা হয়। গঠন: বাংলাদেশ একটি এককক্ষ বিশিষ্ট, ইউনিক্যামেরাল, সংসদীয় ব্যবস্থার দেশ। এর অর্থ হল এখানে আইনসভার একটি মাত্র কক্ষ বা সদন রয়েছে। আসন সংখ্যা: জাতীয় সংসদে মোট আসন সংখ্যা 350টি। 300টি আসন জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের জন্য। 50টি আসন নারীদের জন্য সংরক্ষিত, যা নির্বাচিত সংসদ সদস্যদের আনুপাতিক ভোটে বণ্টিত হয়। মেয়াদ: প্রথম অধিবেশন শুরুর দিন থেকে সাধারণত একটি সংসদের মেয়াদ থাকে 5 বছর। প্রধান কর্মকর্তা: সংসদের কার্যধারা পরিচালনার মূল দায়িত্বে থাকেন স্পিকার এবং তার অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার। সংসদের মূল কাজসমূহ: 1. আইন প্রণয়ন, দেশের প্রয়োজনে নতুন আইন তৈরি করা। পুরনো আইন সংশোধন করা বা বাতিল করা সংসদের প্রধান কাজ। 2. সরকার নিয়ন্ত্রণ, সংসদীয় পদ্ধতিতে সরকারের, মন্ত্রিসভার জবাবদিহিতা সংসদের কাছে নিশ্চিত করা হয়। সংসদ সদস্যরা বিভিন্ন প্রশ্ন ও আলোচনার মাধ্যমে সরকারের কাজের তদারকি করেন। 3. বাজেট ও অর্থ পাস, দেশের বার্ষিক বাজেট অনুমোদন এবং ট্যাক্স বা কর নির্ধারণের চূড়ান্ত ক্ষমতা সংসদের হাতে থাকে। বিশ্ব প্রেক্ষাপটে সংসদ: বিশ্বের বিভিন্ন দেশে সংসদ ভিন্ন ভিন্ন নামে পরিচিত এবং এর গঠনও আলাদা হতে পারে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, বাইক্যামেরাল।
দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, বাইক্যামেরাল। অনেক দেশে সংসদ দুটি কক্ষে বিভক্ত থাকে, যেমন উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষ। উদাহরণস্বরূপ, ভারতের সংসদ, লোকসভা ও রাজ্যসভা, এবং যুক্তরাজ্যের সংসদ, হাউস অব কমন্স ও হাউস অব লর্ডস। যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় কংগ্রেস, সিনেট ও হাউস অব রিপ্রেজেন্টেটিভস। সংসদ সম্পর্কে আপনার কি বিশেষ কোনো তথ্য, যেমন নির্দিষ্ট কোনো আইন, কার্যপ্রণালী বা ইতিহাস জানার আগ্রহ রয়েছে? পঞ্চম অধ্যায় আইনসভা 65-93। আইন প্রণয়ন ও অর্থ সংক্রান্ত পদ্ধতি 80-92 অনুচ্ছেদ বাংলাদেশ সংবিধান অনুযায়ী সরকারের আইন প্রণয়ন এবং অর্থ সংক্রান্ত পদ্ধতি, বাজেট ও অর্থ বিল পাস, একটি নির্দিষ্ট ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে সম্পন্ন হয়। নিচে এই দুটি প্রক্রিয়া সহজভাবে আলোচনা করা হলো। 1. আইন প্রণয়ন পদ্ধতি, লেজিসলেটিভ প্রসিজার। জাতীয় সংসদে আইন প্রণয়নের মূল ভিত্তি হল বিল বা প্রস্তাবিত আইনের খসড়া। বিল প্রধানত দুই প্রকার: সরকারি বিল, মন্ত্রীরা সংসদে যা উত্থাপন করেন; বেসরকারি বিল, সংসদ সদস্যরা, এমপি, যা উত্থাপন করেন। একটি সাধারণ বিল আইন হিসেবে পাস হতে মূলত নিম্নলিখিত ধাপগুলো পার হতে হয়। ক. বিল উত্থাপন ও প্রথম পাঠ, ইন্ট্রোডাকশন অফ দ্য বিল। বিলটি সংসদে উত্থাপনের জন্য সংশ্লিষ্ট সংসদ সদস্য বা মন্ত্রী স্পিকারের কাছে নোটিশ দেন। নির্দিষ্ট দিনে স্পিকারের অনুমতি নিয়ে বিলটি সংসদে উত্থাপন করা হয় এবং এর শিরোনাম পাঠ করা হয়। এটিকে বলা হয় প্রথম পাঠ। খ. দ্বিতীয় পাঠ ও কমিটি পর্যায়, সেকেন্ড রিডিং এবং কমিটি স্টেজ। বিলটি উত্থাপনের পর সাধারণত সেটির ওপর জনমত যাচাইয়ের জন্য পাঠানো হতে পারে অথবা আরও বিস্তারিত পরীক্ষার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটি বিলটির প্রতিটি ধারা নিখুঁতভাবে পরীক্ষা করে এবং প্রয়োজনে সংশোধন বা পরিমার্জন করে সংসদে প্রতিবেদন জমা দেয়। এরপর সংসদে বিলটির প্রতিটি ধারা নিয়ে বিস্তারিত আলোচনা ও বিতর্ক হয়। এই পর্যায়কে বলা হয় দ্বিতীয় পাঠ। গ. তৃতীয় পাঠ ও বিল পাস, থার্ড রিডিং এবং পাসিং। বিলটির ওপর আলোচনা ও সংশোধনী শেষ হলে তা চূড়ান্ত ভোটের জন্য পেশ করা হয়। একে তৃতীয় পাঠ বলে। সংসদে উপস্থিত সদস্যদের সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মেজরিটি ভোটে বিলটি পাস হলে তা স্পিকারের স্বাক্ষরের পর রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো হয়। ঘ. রাষ্ট্রপতির সম্মতি, প্রেসিডেন্সিয়াল অ্যাসেন্ট। বিলটি রাষ্ট্রপতির কাছে প্রেরণের পর 15 দিনের মধ্যে তিনি তাতে সম্মতি দেবেন। রাষ্ট্রপতি যদি 15 দিনের মধ্যে সম্মতি না দেন বা বিলটি পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত না পাঠান, তবে 15 দিন অতিবাহিত হওয়ার পর বিলটি স্বয়ংক্রিয়ভাবে রাষ্ট্রপতির সম্মতি লাভ করেছে বলে গণ্য হবে। রাষ্ট্রপতি সম্মতি দেওয়ার পর বিলটি অ্যাক্ট বা আইনে পরিণত হয় এবং সরকারি গেজেটে প্রকাশিত হয়। 2. অর্থ সংক্রান্ত পদ্ধতি, ফাইন্যান্সিয়াল প্রসিজার। অর্থ সংক্রান্ত বিষয়গুলো অত্যন্ত সংবেদনশীল হওয়ায় সংবিধানে এর জন্য বিশেষ ও কঠোর নিয়ম রয়েছে। সরকারের সব ধরনের আয় ব্যয় এবং বাজেট এই পদ্ধতির আওতাভুক্ত। ক. অর্থ বিল, মানি বিল। সংবিধানের 81 অনুচ্ছেদ অনুযায়ী কর আরোপ মওকুফ। সরকারি তহবিল থেকে অর্থ ব্যয় বা ঋণ গ্রহণ সংক্রান্ত বিষয় সম্বলিত বিলকে অর্থবিল বলা হয়। অর্থবিল কেবল রাষ্ট্রপতির সুপারিশক্রমে সংসদে উত্থাপন করা যায়। এটি কোনো বেসরকারি সদস্য উত্থাপন করতে পারেন না। কেবল সরকারের পক্ষ থেকে, সাধারণত অর্থমন্ত্রী, উত্থাপন করা হয়। খ.
বার্ষিক আর্থিক বিবৃতি বা বাজেট, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, প্রতি অর্থবছর শুরু হওয়ার আগে অর্থমন্ত্রী সংসদে আগামী বছরের সম্ভাব্য আয়-ব্যয় হিসাব পেশ করেন, যা সাধারণ ভাষায় বাজেট নামে পরিচিত। বাজেট মূলত দুটি অংশে বিভক্ত থাকে: এক, সংযুক্ত তহবিলের ওপর দায়যুক্ত ব্যয়, রাষ্ট্রপতির কার্যালয়, সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন ইত্যাদির খরচ। এই ব্যয় ওপর সংসদে আলোচনা করা যায়, কিন্তু কোনো ভোট নেওয়া হয় না। দুই, অন্যান্য ব্যয়, মঞ্জুরি দাবি, সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কাজের খরচ। এই ব্যয়গুলোর ওপর সংসদে বিস্তারিত আলোচনা ও ভোট গ্রহণ করা হয়। সংসদ সদস্যরা চাইলে ছাঁটাই প্রস্তাব, কাট মোশন আনতে পারেন। গ, নির্দিষ্ট বিল, অ্যাপ্রোপ্রিয়েশন বিল, বাজেটের মঞ্জুরি দাবিগুলো পাস হওয়ার পর সংযুক্ত তহবিল থেকে আইনগতভাবে অর্থ তোলার অনুমতি নেওয়ার জন্য সংসদে নির্দিষ্টকরণ বিল পাস করতে হয়। এই বিল পাস না হওয়া পর্যন্ত সরকার সরকারি তহবিল থেকে কোনো টাকা খরচ করতে পারে না। ঘ, সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরি, সাপ্লিমেন্টারি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। চলতি অর্থবছরে কোনো খাতে যদি বরাদ্দের চেয়ে বেশি টাকা খরচ হয়ে যায় বা কোনো নতুন খরচের প্রয়োজন দেখা দেয়, তবে সরকার সংসদে সম্পূরক বাজেট বা অতিরিক্ত মঞ্জুরি দাবি পেশ করে তা পাস করিয়ে নেয়। সংক্ষেপে মূল পার্থক্য: একটি সাধারণ বিল যেকোনো সংসদ সদস্য আনতে পারেন এবং রাষ্ট্রপতি তা পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন। কিন্তু অর্থবিল কেবল রাষ্ট্রপতির পূর্বানুমতি নিয়ে সরকারের পক্ষ থেকেই আনতে হয় এবং রাষ্ট্রপতি এটি সাধারণত পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠান না। পঞ্চম অধ্যায়, আইনসভা, 65-93, অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা 93। অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা, অর্ডিন্যান্স মেকিং পাওয়ার, হলো এমন একটি বিশেষ সাংবিধানিক ক্ষমতা, যার মাধ্যমে আইনসভার, সংসদ, অনুপস্থিতিতে দেশের রাষ্ট্রপ্রধান, যেমন রাষ্ট্রপতি, জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য অস্থায়ীভাবে কোনো আইন জারি করতে পারেন। এই জারিকৃত আইনকে অধ্যাদেশ বলা হয়। সাধারণত আইন প্রণয়নের মূল দায়িত্ব আইনসভার হলেও বিশেষ পরিস্থিতিতে এই ক্ষমতা নির্বাহী বিভাগের প্রধানকে দেওয়া হয়ে থাকে। নিচে বাংলাদেশের সংবিধান অনুযায়ী অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতার একটি সংক্ষিপ্ত ও সহজ বিশ্লেষণ দেওয়া হলো। বাংলাদেশের সংবিধানে অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা: বাংলাদেশের সংবিধানের 93 অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে। কখন জারি করা যায়? সংসদ ভেঙে গেলে বা সংসদের অধিবেশন না থাকলে এবং রাষ্ট্রপতির কাছে যদি সন্তোষজনক ভাব
বাংলাদেশের সংবিধানের ৯৩ অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে। কখন জারি করা যায়? সংসদ ভেঙে গেলে বা সংসদের অধিবেশন না থাকলে এবং রাষ্ট্রপতির কাছে যদি সন্তোষজনকভাবে মনে হয় যে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রয়েছে, তখন তিনি অধ্যাদেশ জারি করতে পারেন। আইনি মর্যাদা: রাষ্ট্রপতির জারিকৃত অধ্যাদেশ সংসদের পাশ করা আইনের মতই সমভাবে কার্যকরী ও বাধ্যতামূলক হবে। অধ্যাদেশের সীমাবদ্ধতা ও নিয়ন্ত্রণ: অধ্যাদেশ প্রণয়নে রাষ্ট্রপতির অসীম ক্ষমতা নেই। এর ওপর কিছু গুরুত্বপূর্ণ আইনি ও সংসদীয় নিয়ন্ত্রণ রয়েছে। সংসদের অনুমোদন: অধ্যাদেশ জারির পর সংসদের প্রথম অধিবেশনে তা উত্থাপন করতে হবে। সংসদ যদি অধ্যাদেশটি অনুমোদন না করে, তবে অধিবেশন শুরুর ৩০ দিন পর তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। সংসদ চাইলে এর আগেও এটি বাতিল করে দিতে পারে। সংবিধান পরিপন্থী নয়: এমন কোনো অধ্যাদেশ প্রণয়ন করা যাবে না যা সংবিধানের কোনো বিধানের পরিপন্থী বা যা সংসদ আইন দ্বারা পাস করতে পারে না। মৌলিক অধিকারের সুরক্ষা: অধ্যাদেশের মাধ্যমে নাগরিকদের মৌলিক অধিকার কেড়ে নেওয়া যায় না। অধ্যাদেশ কেন প্রয়োজন? জরুরি পরিস্থিতি মোকাবিলা: সংসদ সেশনে না থাকা অবস্থায় হঠাৎ দেশে কোনো প্রাকৃতিক বিপর্যয়, অর্থনৈতিক সংকট বা জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এটি অত্যন্ত জরুরি। আইনি শূন্যতা পূরণ: আইনসভা সেশনে বসার পূর্ববর্তী মধ্যবর্তী সময়ে কোনো আইনি শূন্যতা তৈরি হলে তা পূরণে অধ্যাদেশ ঢাল হিসেবে কাজ করে। সংক্ষেপে, অধ্যাদেশ হলো একটি আপৎকালীন ব্যবস্থা। এটি স্বৈরতান্ত্রিক উপায়ে দেশ চালানোর হাতিয়ার নয়, বরং সংসদের বিকল্প হিসেবে একভাবে জরুরি অবস্থা সামাল দেওয়ার একটি সাংবিধানিক উপায়। এই বিষয়ে আপনার কি সুনির্দিষ্ট কোনো ধারা, ঐতিহাসিক প্রেক্ষাপট বা কোনো দেশের তুলনামূলক আলোচনা জানার আগ্রহ আছে? ষষ্ঠ অধ্যায় বিচার বিভাগ ১১৪-১১৭। সুপ্রিম কোর্ট ৯৪-১১৩ অনুচ্ছেদ: বাংলাদেশ সুপ্রিম কোর্ট হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত। সংবিধানের ষষ্ঠ ভাগে ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী এটি প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। সুপ্রিম কোর্ট মূলত দুটি বিভাগ নিয়ে গঠিত। ১. আপিল বিভাগ: এটি সর্বোচ্চ আদালত, যা হাইকোর্ট বিভাগের রায়, ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল শোনে। ২. হাইকোর্ট বিভাগ: হাই ডিভিশন: এটি মূল মামলা, যেমন রিট পিটিশন এবং অধস্তন আদালতগুলোর রায় ও আদেশের বিরুদ্ধে আপিল ও রিভিশন মামলা পরিচালনা করে। প্রধান কিছু তথ্য: প্রধান বিচারপতি: সুপ্রিম কোর্টের প্রধানকে বাংলাদেশের প্রধান বিচারপতি বলা হয়। তিনি এবং অন্য বিচারকগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। কার্যভার ও ক্ষমতা: সংবিধানের অভিভাবক এবং মৌলিক অধিকারের রক্ষক হিসেবে সুপ্রিম কোর্ট কাজ করে। আইনসভার কোনো আইন সংবিধানের সাথে সাংঘর্ষিক হলে সুপ্রিম কোর্ট তা বাতিল করার ক্ষমতা রাখে। জুডিশিয়াল রিভিউ। অবস্থান: এটি রাজধানী ঢাকার রমনায় অবস্থিত। সুপ্রিম কোর্ট সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য, যেমন বর্তমান প্রধান বিচারপতি, কোনো ঐতিহাসিক রায় বা আইনি প্রক্রিয়া জানতে চাইলে বলতে পারেন। ষষ্ঠ অধ্যায় বিচার বিভাগ ১১৪-১১৭। অধস্তন আদালত: ১১৪-১১৬ অনুচ্ছেদ: অধস্তন আদালত সাবঅর্ডিনেট জুডিশিয়ারি, লোয়ার জুডিশিয়ারি বলতে এটি দেশের বিচার ব্যবস্থার উচ্চ আদালত, যেমন সুপ্রিম কোর্ট ব্যতীত এর অধীনে থাকা জেলা,
উপজেলা বা অন্যান্য স্তরের দেওয়ানি ও ফৌজদারি আদালতগুলোকে বোঝায়। বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রেক্ষাপটে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। কারণ দেশের সাধারণ মানুষের বিচারক প্রয়োজন মূলত এই আদালতগুলোর মাধ্যমেই পূরণ হয়। বাংলাদেশের সংবিধানের ষষ্ঠ ভাগে ১১৫ ও ১১৬ অনুচ্ছেদ অধস্তন আদালত সম্পর্কে আলোচনা করা হয়েছে। অধস্তন আদালতের প্রকারভেদ। বাংলাদেশের অধস্তন আদালতগুলোকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। ১. দেওয়ানি আদালত, সিভিল কোর্ট, সাধারণত সম্পত্তি, টাকা পয়সা, চুক্তি, বিয়ে, উত্তরাধিকার ইত্যাদি সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি এই আদালতে হয়। দ্য সিভিল কোর্টস অ্যাক্ট ১৮৮৭ অনুযায়ী দেওয়ানি আদালত প্রধানত ৫টি স্তরে বিভক্ত। জেলা জজ আদালত, ডিস্ট্রিক্ট জাজ কোর্ট, জেলার সর্বোচ্চ দেওয়ানি আদালত। অতিরিক্ত জেলা জজ আদালত, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ কোর্ট। যুগ্ম জেলা জজ আদালত, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ কোর্ট। সিনিয়র সহকারী জজ আদালত, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্ট। সহকারী জজ আদালত, অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্ট। এটি দেওয়ানি বিচার ব্যবস্থার সর্বনিম্ন স্তর। ২. ফৌজদারি আদালত, ক্রিমিনাল কোর্টস, যে কোনো ধরনের অপরাধ, মারামারি, চুরি, ডাকাতি, খুন বা শান্তি শৃঙ্খলা ভঙ্গ সংক্রান্ত মামলার বিচার এখানে হয়। ফৌজদারি কার্যবিধি, সিআরপিসি ১৮৯৮ অনুযায়ী এটি দুই ভাগে বিভক্ত। ক. দায়রা আদালত, কোর্টস অফ সেশন, জেলা ও দায়রা জজ, ডিস্ট্রিক্ট এবং সেশনস জজ। অতিরিক্ত জেলা ও দায়রা জজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এবং সেশনস জজ। যুগ্ম জেলা ও দায়রা জজ, জয়েন্ট ডিস্ট্রিক্ট এবং সেশনস জজ। খ. ম্যাজিস্ট্রেট আদালত, কোর্টস অফ ম্যাজিস্ট্রেটস, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। অতিরিক্ত চিফ জুডিশিয়াল, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত। প্রধান বৈশিষ্ট্য ও নিয়ন্ত্রণ, প্রশাসনিক নিয়ন্ত্রণ। বাংলাদেশের সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অনুযায়ী অধস্তন আদালতের বিচার বিভাগীয় কর্মকর্তাদের, ম্যাজিস্ট্রেট ও বিচারক, নিয়ন্ত্রণ, পদোন্নতি ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব রাষ্ট্রপতির ওপর ন্যস্ত, যা তিনি সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে পরিচালনা করেন। বিচার বিভাগ পৃথকীকরণ। ২০০৭ সালের ১লা নভেম্বর মাজদার হোসেন মামলার রায়ের মাধ্যমে বাংলাদেশে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আনুষ্ঠানিকভাবে পৃথক করা হয়। এর ফলে জুডিশিয়াল ম্যাজিস বিচার বিভাগ পৃথকীকরণ। ২০০৭ সালের ১লা নভেম্বর মাজদার হোসেন মামলার রায়ের মাধ্যমে বাংলাদেশে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আনুষ্ঠানিকভাবে পৃথক করা হয়। এর ফলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ সম্পূর্ণ স্বাধীনভাবে বিচার কাজ পরিচালনা করেন। বিশেষ দ্রষ্টব্য:
এছাড়াও নির্দিষ্ট কিছু অপরাধ বা বিষয়ের জন্য বিশেষ অধস্তন আদালত বা ট্রাইব্যুনাল রয়েছে, যেমন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, দ্রুত বিচার ট্রাইব্যুনাল, শ্রম আদালত এবং অর্থ ঋণ আদালত ইত্যাদি। অধস্তন আদালত সম্পর্কে আপনার কি সুনির্দিষ্ট কোনো বিষয়, যেমন কোনো আদালতের পাওয়ার বা এখতিয়ার, মামলা দায়েরের নিয়ম ইত্যাদি জানার আগ্রহ আছে? ষষ্ঠ অধ্যায় বিচার বিভাগ 114-117, প্রশাসনিক ট্রাইব্যুনাল 117 অনুচ্ছেদ প্রশাসনিক ট্রাইব্যুনাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল হল সরকারি কর্মচারীর চাকরি সংক্রান্ত বিরোধ, অধিকার ও শৃঙ্খলাভঙ্গজনিত বিষয় নিষ্পত্তির জন্য গঠিত একটি বিশেষায়িত বিচার বিভাগীয় সংস্থা। সাধারণ আদালতের মামলার জট কমানো এবং দ্রুত বিচার নিশ্চিত করতে এটি তৈরি করা হয়েছে। বাংলাদেশের সংবিধানের 117 অনুচ্ছেদের ক্ষমতাবলে 1981 সালে প্রশাসনিক ট্রাইব্যুনাল আইন 1980 অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস অ্যাক্ট 1980 এটি প্রতিষ্ঠিত হয়। নিচে এর গঠন, এখতিয়ার ও কার্যপদ্ধতি সংক্ষেপে আলোচনা করা হলো। 1. গঠন, স্ট্রাকচার। আইন অনুযায়ী বাংলাদেশে দুই ধরনের প্রশাসনিক আদালত রয়েছে: প্রশাসনিক ট্রাইব্যুনাল। বর্তমানে বাংলাদেশে একাধিক প্রশাসনিক ট্রাইব্যুনাল রয়েছে, যেমন ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বগুড়া ইত্যাদি। একজন জেলা জজ পদমর্যাদার বিচারক নিয়ে এই ট্রাইব্যুনাল গঠিত হয়। প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য একটি মাত্র প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল ঢাকায় অবস্থিত রয়েছে। এটি একজন চেয়ারম্যান, যিনি সুপ্রিম কোর্টের সাবেক বিচারক বা সমমর্যাদার, এবং দুজন সদস্য, একজন জেলা জজ ও একজন সরকারের যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা নিয়ে গঠিত। 2. এখতিয়ার ও কাজের পরিধি, জুরিসডিকশন। প্রশাসনিক ট্রাইব্যুনালের প্রধান কাজ হল প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কর্মচারীদের, সরকারি কর্মকর্তা কর্মচারী, চাকরি সংক্রান্ত বিষয়াদি নিষ্পত্তি করা। এর মধ্যে রয়েছে পদোন্নতি, বেতন ও ভাতা সংক্রান্ত বিরোধ, বরখাস্ত, অপসারণ, বাধ্যতামূলক অবসর বা চাকরিচ্যুতি, জ্যেষ্ঠতা, সিনিয়রিটি এবং পেনশন সংক্রান্ত জটিলতা, শৃঙ্খলা ও আপিল বিধিমালা সংক্রান্ত বিষয়াদি। বিশেষ দ্রষ্টব্য: প্রতিরক্ষা বাহিনী, সেনা, নৌ ও বিমান বাহিনী। বাংলাদেশ পুলিশ এবং সুপ্রিম কোর্টের কর্মকর্তা কর্মচারীরা এই ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত নন। 3. সাধারণ আদালতের সাথে পার্থক্য: কোনো দেওয়ানি মামলা নয়। এখানে জমিজমা বা সাধারণ অপরাধের বিচার হয় না। কেবল সরকারি চাকরির শর্তাবলী লঙ্ঘনের বিচার হয়। বিকল্প ফোরাম: সরকারি চাকরি সংক্রান্ত বিষয়ে সরাসরি হাইকোর্টে মামলা, রিট করার আগে প্রশাসনিক ট্রাইব্যুনালে আসা বাধ্যতামূলক। যদি না কোনো মৌলিক অধিকার চরমভাবে লঙ্ঘিত হয়। সহজ পদ্ধতি: সাধারণ আদালতের মতো এখানে দীর্ঘমেয়াদী আনুষ্ঠানিকতা থাকে না, ফলে দ্রুত সিদ্ধান্ত পাওয়া যায়। 4. আপিল প্রক্রিয়া: কোনো সরকারি কর্মচারী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি প্রশাসনিক ট্রাইব্যুনালের রায়ে সন্তুষ্ট না হন, তবে রায় ঘোষণার 3 মাসের মধ্যে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালে আপিল করতে পারেন। আপিল ট্রাইব্যুনালের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হয়। তবে বিশেষ ক্ষেত্রে এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে, অ্যাপেলেট ডিভিশন, যাওয়ার সুযোগ রয়েছে। সপ্তম অধ্যায় নির্বাচন 118-226 নির্বাচন
ইলেকশন হলো এমন একটি গণতান্ত্রিক ও আইনি প্রক্রিয়া যার মাধ্যমে একটি দেশের বা কোনো সংগঠনের নাগরিক বা সদস্যরা তাদের প্রতিনিধি বা শাসক বাছাই করেন। সাধারণ অর্থে এটি ভোট প্রদানের মাধ্যমে নিজের মতামত প্রকাশের এবং নেতৃত্ব নির্বাচনের একটি মাধ্যম। নির্বাচনের মূল বিষয়গুলো নিচে আলোচনা করা হলো। ১. নির্বাচনের প্রকারভেদ সাধারণত একটি দেশের রাষ্ট্রীয় কাঠামো ও শাসন ব্যবস্থার উপর ভিত্তি করে নির্বাচন প্রধানত দুই প্রকার হতে পারে: প্রত্যক্ষ নির্বাচন। ভোটাররা যখন সরাসরি ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করেন, যেমন জাতীয় সংসদের সদস্য, এমপি নির্বাচন বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন। পরোক্ষ নির্বাচন। ভোটাররা প্রথমে সরাসরি ভোট দিয়ে একদল প্রতিনিধি নির্বাচন করেন এবং পরবর্তীতে সেই প্রতিনিধিরা ভোট দিয়ে মূল শাসক বা পদের জন্য ব্যক্তি নির্বাচন করেন। যেমন বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন। ২. নির্বাচনের গুরুত্ব গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের গুরুত্ব অপরিসীম। জনগণের ক্ষমতার বহিঃপ্রকাশ। নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয় যে রাষ্ট্রীয় ক্ষমতার প্রকৃত মালিক জনগণ। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর। কোনো রকম সহিংসতা ছাড়া এক সরকার বা নেতৃত্ব থেকে অন্য সরকারে ক্ষমতা হস্তান্তরের সবচেয়ে বৈধ উপায় হল নির্বাচন। জবাবদিহিতা নিশ্চিতকরণ। নির্বাচিত প্রতিনিধিরা জানেন যে নির্দিষ্ট সময় পর তাদের আবার জনগণের মুখোমুখি হতে হবে, ফলে তারা জনগণের প্রতি দায়বদ্ধ থাকেন। নতুন নেতৃত্ব সৃষ্টি। যুব ও তরুণ নেতৃত্বের রাজনীতিতে বা সংগঠনে আসার সুযোগ তৈরি হয়। ৩. নির্বাচন পরিচালনার দায়িত্ব। একটি দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য একটি সাতটি সংবিধিবদ্ধ সংস্থা থাকে, যাকে নির্বাচন কমিশন ইলেকশন কমিশন বলা হয়। এই কমিশনের মূল কাজ হল ভোটার তালিকা তৈরি ও হালনাগাদ করা, নির্বাচনের তফসিল, তারিখ ও সময়সূচি ঘোষণা করা, রাজনৈতিক দল ও প্রার্থীদের যোগ্যতা যাচাই এবং প্রতীক বরাদ্দ করা, ভোটগ্রহণ এবং চূড়ান্ত ফলাফল প্রকাশ করা। একটি আদর্শ নির্বাচনের মূল শর্ত। নির্বাচন তখনই সফল এবং গ্রহণযোগ্য হয় যখন সেটি সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হয়, যেখানে প্রতিটি নাগরিক কোনো ভয়ভীতি ছাড়া তার স্বাধীন মতামত প্রকাশ করতে পারেন। আপনি কি সুনির্দিষ্টভাবে বাংলাদেশের
অষ্টম অধ্যায় মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক 127-132 অনুচ্ছেদ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অফিস অব দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ওসিএজি হল বাংলাদেশের সংবিধান দ্বারা প্রতিষ্ঠিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্বাধীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। দেশের আর্থিক শৃঙ্খলা রক্ষা এবং সরকারি ব্যয় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই এই বিভাগের প্রধান কাজ। সাধারণভাবে এই প্রতিষ্ঠানটিকে ক্যাগ কার্যালয় বা মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কর্মবিভাগ বলা হয়ে থাকে। নিচে এই কর্মবিভাগ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো। 1. সাংবিধানিক ভিত্তি বাংলাদেশের সংবিধানের অষ্টম ভাগে 127-132 অনুচ্ছেদ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদের ও কর্মবিভাগের উল্লেখ রয়েছে। স্বাধীন সত্তা সংবিধানের 128(4) অনুচ্ছেদ অনুযায়ী দায়িত্ব পালনের ক্ষেত্রে মহা হিসাব নিরীক্ষক অন্য কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষের নির্দেশাধীন নন। তিনি সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করেন। নিয়োগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি তাকে নিয়োগ দান করেন। 2. প্রধান কাজ ও দায়িত্ব এই বিভাগের মূল কাজ হল রাষ্ট্রের জনগণের ফান্ডের পাবলিক মানি সঠিক ব্যবহার নিশ্চিত করা। এর প্রধান দায়িত্বগুলোর মধ্যে রয়েছে সরকারি ব্যয় নিরীক্ষা অডিট, সরকারের সকল মন্ত্রণালয়, বিভাগ, সরকারি দপ্তর, সংবিধিবদ্ধ সংস্থা এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের আয় ব্যয় হিসাব নিরীক্ষা করা। অনিয়ম ও অপচয় রোধ সরকারি অর্থ ব্যয় ঘিরে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা অপচয় হয়েছে কিনা তা খতিয়ে দেখা। হিসাব রক্ষণাবেক্ষণ সরকারের আর্থিক হিসাবসমূহ সঠিকভাবে রাখা হচ্ছে কিনা তা তদারকি করা। রাষ্ট্রপতির কাছে রিপোর্ট পেশ, বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন অডিট রিপোর্ট প্রস্তুত করে রাষ্ট্রপতির নিকট জমা দেওয়া। রাষ্ট্রপতি সেটি জাতীয় সংসদে উপস্থাপনের ব্যবস্থা করেন। 3. সাংগঠনিক কাঠামো মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সিএজি হলেন এই বিভাগের সর্বোচ্চ প্রধান। তার অধীনে অডিট অধিদপ্তরগুলো কাজ করে। বর্তমানে বাংলাদেশে নির্দিষ্ট খাতভিত্তিক বেশ কয়েকটি অডিট অধিদপ্তর রয়েছে, যেমন সিভিল অডিট অধিদপ্তর, মিশন অডিট অধিদপ্তর, বিদেশস্থ দূতাবাসসমূহের জন্য ডিফেন্স অডিট অধিদপ্তর, রেলওয়ে অডিট অধিদপ্তর, পোস্ট, টেলিকম ও আইসিটি অডিট অধিদপ্তর, বাণিজ্যিক অডিট অধিদপ্তর ইত্যাদি। 4. গুরুত্ব ও তাৎপর্য একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের ট্যাক্সের টাকার হিসাব নিশ্চিত করার জন্য এই প্রতিষ্ঠানটি অপরিহার্য। জাতীয় সংসদ সরকারের জন্য যে বাজেট বরাদ্দ করে, সরকার সেই টাকা আইন ও নিয়ম মেনে সঠিক খাতে খরচ করছে কিনা তা যাচাই করার একমাত্র দায়িত্ব এই কর্মবিভাগের। সংক্ষেপে বলতে গেলে রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধ এবং সুশাসন নিশ্চিত করতে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কর্মবিভাগ দেশের সর্বোচ্চ আর্থিক প্রহরী ফাইন্যান্সিয়াল ওয়াচডগ হিসেবে কাজ করে। এই বিভাগ বা এর কোনো নির্দিষ্ট অডিট প্রক্রিয়া সম্পর্কে আপনার কি আরও কোনো সুনির্দিষ্ট তথ্য জানার প্রয়োজন আছে? নবম অধ্যায় 133-141 কর্মবিভাগ 133-136 অনুচ্ছেদ কর্মবিভাগ ডিভিশন অফ লেবার হলো একটি উৎপাদন বা কর্ম প্রক্রিয়াকে বিভিন্ন ছোট ছোট ভাগে বিভক্ত করে প্রতিটি ভাগের দায়িত্ব আলাদা আলাদা ব্যক্তি, দল বা শ্রেণীর ওপর অর্পণ করা। সহজ কথায়, একজন ব্যক্তি একা সব কাজ না করে যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী কাজটি ভাগ করে নেওয়াই হলো কর্মবিভাগ। অর্থনীতি, সমাজবিজ্ঞান এবং ব্যবস্থাপনা শাস্ত্রে এই ধারণার গুরুত্ব অপরিসীম।
প্রধান বৈশিষ্ট্যসমূহ: বিশেষায়ন, স্পেশালাইজেশন, এর মাধ্যমে কর্মীরা নির্দিষ্ট একটি কাজে দক্ষ হয়ে ওঠেন, যা তাদের কাজের গতি ও গুণগত মান বাড়িয়ে দেয়। যোগ্যতা অনুযায়ী কাজ: যার যে বিষয়ে দক্ষতা বা অভিজ্ঞতা বেশি, তাকে সেই বিভাগের দায়িত্ব দেওয়া হয়। পরস্পর নির্ভরশীলতা: কাজের প্রতিটি অংশ আলাদা হলেও চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য এক বিভাগ অন্য বিভাগের ওপর নির্ভরশীল থাকে। কর্মবিভাগের প্রকারভেদ: ১. পেশাগত কর্মবিভাগ: সমাজের মানুষ যখন তাদের জীবিকার জন্য ভিন্ন ভিন্ন পেশা বেছে নেয়, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, কৃষক ইত্যাদি। ২. প্রক্রিয়াগত বা জটিল কর্মবিভাগ: একটি নির্দিষ্ট পণ্য তৈরির পুরো প্রক্রিয়াকে বিভিন্ন ধাপে ভাগ করা, যেমন একটি পোশাক কারখানায় কেউ কাপড় কাটে, কেউ সেলাই করে, আর কেউ বোতাম লাগায়। ৩. আঞ্চলিক বা ভৌগোলিক কর্মবিভাগ: জলবায়ু বা প্রাকৃতিক সম্পদের ওপর ভিত্তি করে কোনো নির্দিষ্ট অঞ্চল বা দেশ যখন বিশেষ কোনো পণ্য উৎপাদনে খ্যাতি লাভ করে, যেমন বাংলাদেশের তৈরি পোশাক শিল্প। সুবিধা ও অসুবিধা: সুবিধা, অ্যাডভান্টেজেস, অসুবিধা, ডিসঅ্যাডভান্টেজেস। উৎপাদনশীলতা বৃদ্ধি: একই কাজ বারবার করার ফলে কাজের গতি ও উৎপাদন অনেক বেড়ে যায়। কাজের একঘেয়েমি: প্রতিদিন একই কাজ করতে করতে কর্মীর মধ্যে ক্লান্তি ও বিরক্তিবোধ আসতে পারে। সময় ও সম্পদের সাশ্রয়: এক কাজ থেকে অন্য কাজে যেতে সময় নষ্ট হয় না এবং অপচয় কমে। সৃজনশীলতা হ্রাস: পুরো প্রক্রিয়া না জেনে কেবল একটি অংশ করাই কর্মীর নিজস্ব মেধার বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। উদ্ভাবনী শক্তির বিকাশ: নির্দিষ্ট কাজে গভীরভাবে মনোযোগ দেওয়ার ফলে নতুন যন্ত্রপাতি বা সহজ পদ্ধতির আবিষ্কার সহজ হয়। নির্ভরশীলতার ঝুঁকি: কোনো একটি বিভাগের কর্মীরা কাজ বন্ধ করলে পুরো উৎপাদন প্রক্রিয়া স্থবির হয়ে পড়ে। এক্সপোর্টশিপস অর্থনৈতিক প্রেক্ষাপট: আধুনিক অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ তার বিখ্যাত গ্রন্থ দ্য ওয়েলথ অফ নেশনস ১৭৭৬ এ একটি পিন পেন তৈরির কারখানার উদাহরণ দিয়ে কর্মবিভাগের কার্যকারিতা ও প্রয়োজনীয়তা বিশদভাবে তুলে ধরেছিলেন। নবম অধ্যায় কর্মবিভাগ ১৩৭-১৪১ অনুচ্ছেদ সরকারি কর্ম কমিশন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, বিপিএসসি বা সংক্ষেপে পিএসসি, বাংলাদেশের একটি অন্যতম স্বায়ত্তশাসিত ও সাংবিধানিক প্রতিষ্ঠান। প্রজাতন্ত্রের কর্মে নিয়োগের জন্য উপযুক্ত, যোগ্য ও দক্ষ জনবল নির্বাচন করা এই কমিশনের
নিচে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আলোচনা করা হলো। ১. সাংবিধানিক ভিত্তি ও গঠন। সংবিধানের অনুচ্ছেদ। বাংলাদেশ সংবিধানের নবম ভাগের দ্বিতীয় পরিচ্ছেদের ১৩৭ নং অনুচ্ছেদ অনুযায়ী এই কমিশন গঠিত হয়েছে। সদস্য নিয়োগ ও মেয়াদ। সংবিধানের ১৩৮ নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদের নিয়োগ দেন। ১৩৯ নং অনুচ্ছেদ অনুযায়ী তাদের পদের মেয়াদ নিয়োগের তারিখ থেকে ৫ বছর অথবা তাদের ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া এর মধ্যে যেটি আগে ঘটে। বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড মোবাশ্বের মোনেম। ২. ইতিহাস। ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ৮ই এপ্রিল রাষ্ট্রপতির আদেশ প্রেসিডেন্সিয়াল অর্ডার নং -34 বলে বাংলাদেশের সরকারি কর্ম কমিশন গঠিত হয়। প্রতি বছর ৮ই এপ্রিল দিনটিকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন দিবস হিসেবে পালন করা হয়। শুরুতে দুটি কমিশন, প্রথম ও দ্বিতীয়, গঠন করা হলেও পরবর্তীতে সংবিধান সংশোধন করে দুটিকে একীভূত করে একটি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন করা হয়। ৩. প্রধান কার্যাবলী। বিসিএস পরীক্ষা পরিচালনা। সিভিল সার্ভিসের ক্যাডার পদসমূহে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষা প্রিলিমিনারি। লিখিত ও ভাইভা গ্রহণ ও যোগ্য প্রার্থীদের সুপারিশ করা। নন ক্যাডার নিয়োগ। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ নন ক্যাডার, নবম থেকে ১২তম গ্রেড এবং অন্যান্য নির্ধারিত পদের সরাসরি নিয়োগ পরীক্ষা পরিচালনা করা। পদোন্নতি ও স্থায়ীকরণ। সরকারি কর্মচারীদের এক শাখা থেকে অন্য শাখায় পদোন্নতি, বদলি এবং চাকরি স্থায়ীকরণের ক্ষেত্রে সরকারকে পরামর্শ দেওয়া। বার্ষিক প্রতিবেদন। প্রতি বছর কমিশন তার সম্পাদিত কাজের একটি বিস্তারিত প্রতিবেদন রাষ্ট্রপতির নিকট পেশ করে। ৪. সাম্প্রতিক সংস্কার উদ্যোগ। বর্তমানে পিএসসি বিসিএস সহ অন্যান্য নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা কমিয়ে এনে ১ বছরের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করার একটি রোডম্যাপ নিয়ে কাজ করছে, যাতে সেশন জট দূর করে দ্রুত মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা যায়। প্রয়োজনীয় লিঙ্ক। অফিসিয়াল ওয়েবসাইট www.bpsc.gov.bd। আবেদন ও ফলাফলের পোর্টাল bpsc.teletalk.com.bd। সরকারি কর্ম কমিশনের কোনো নির্দিষ্ট পরীক্ষা, ফলাফল কিংবা চলতি কোনো নিয়োগ বিজ্ঞপ্তি, সার্কুলার সম্পর্কে আপনার কোনো সুনির্দিষ্ট তথ্য জানার আছে কি? জরুরি বিমানাবলী ১৪১ ক ১৪১ গ। বিমান চলাচলের ক্ষেত্রে বা বিমানে কোনো জরুরি অবস্থার এমার্জেন্সি সিচুয়েশন সম্মুখীন হলে কিছু নির্দিষ্ট নিয়ম ও নির্দেশনা মেনে চলতে হয়। আপনি যদি কোনো নির্দিষ্ট দেশের জরুরি বিমান বিধিমালা, যেমন বাংলাদেশের সিভিল অ্যাভিয়েশন জানতে চান, তবে তা নির্দিষ্ট করতে পারেন। সাধারণত আন্তর্জাতিক ও জাতীয় নিয়ম অনুযায়ী জরুরি বিমান চলাচলের প্রধান দিকগুলো নিচে দেওয়া হলো। ১. বিমানের জরুরি অবস্থা, ইনফ্লাইট এমার্জেন্সি। আকাশে উড্ডয়নরত অবস্থায় কোনো সমস্যা হলে পাইলট মূলত দুই ধরনের বার্তা পাঠান: মেডে। অত্যন্ত মারাত্মক এবং আসন্ন জীবনহানির আশঙ্কা থাকলে এই বার্তা দেওয়া হয়, যেমন ইঞ্জিন বিকল হওয়া বা আগুন লাগা। প্যান জরুরি পরিস্থিতি, তবে জীবনহানির তাৎক্ষণিক ঝুঁকি নেই, যেমন কোনো যাত্রী গুরুতর অসুস্থ হওয়া বা যান্ত্রিক ত্রুটি। ২. এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসি এর অগ্রাধিকার।
যে কোনো সাধারণ ফ্লাইটের চেয়ে জরুরি অবস্থায় থাকা বিমানকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রায়োরিটি দেওয়া হয়। অন্য সব বিমানকে আকাশে অপেক্ষা হোল্ডিং করতে বলে জরুরি বিমানটিকে আগে অবতরণ ল্যান্ডিং করার সুযোগ দেওয়া হয়। 3. জরুরি অবতরণ ইমার্জেন্সি ল্যান্ডিং ফোর্সড ল্যান্ডিং ফোর্সড ল্যান্ডিং বিমান চালাতে অক্ষম হলে যে কোনো খোলা জায়গা বা রানওয়েতে জরুরি অবতরণ। প্রিকশনারি ল্যান্ডিং প্রিকশনারি ল্যান্ডিং পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই সুরক্ষার স্বার্থে নিকটস্থ কোনো বিমানবন্দরে অবতরণ করা। 4. যাত্রীদের জন্য সাধারণ জরুরি নির্দেশনা বিমানে ভ্রমণের সময় জরুরি মুহূর্তে যাত্রীদের সুরক্ষায় করণীয়। ব্রেস পজিশন ব্রেস পজিশন বিমান জরুরি অবতরণ করার ঠিক আগ মুহূর্তে মাথা নিচু করে হাঁটু স্পর্শ করার ভঙ্গিতে থাকা, যা আঘাতের তীব্রতা কমায়। অক্সিজেন মাস্ক কেবিনের চাপ কমে গেলে স্বয়ংক্রিয়ভাবে মাস্ক নেমে আসে। অন্যকে সাহায্য করার আগে নিজের মাস্কটি আগে পরা বাধ্যতামূলক। লাইফ ভেস্ট লাইফ ভেস্ট পানিতে অবতরণের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়, তবে বিমানের ভেতরে থাকা অবস্থায় এটি ফোলানো ইনফ্লেট নিষেধ। বাইরে বের হওয়ার মুহূর্তে ফোলাতে হয়। জরুরি বহির্গমন ইমার্জেন্সি এক্সিটস বিমানে ওঠার পরই জরুরি নিকাশ পথগুলো কোথায় আছে তা দেখে নেওয়া এবং ক্রুদের নির্দেশনাবলী মনোযোগ দিয়ে শোনা। নোট: আপনি কি নির্দিষ্ট কোনো এয়ারলাইন্সের জরুরি বুকিং টিকিট বাতিলের নিয়ম জানতে চাচ্ছেন, নাকি সিভিল অ্যাভিয়েশনের আইনি বিধিমালা সম্পর্কে জানতে চাচ্ছেন? বিস্তারিত জানালে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারব। দশম অধ্যায় সংবিধান সংশোধন 142 অনুচ্ছেদ সংবিধান সংশোধন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হলো এমন একটি আইনি ও রাজনৈতিক প্রক্রিয়া যার মাধ্যমে কোনো দেশের প্রচলিত সংবিধানের কোনো ধারা বা নিয়ম পরিবর্তন, পরিমার্জন, সংযোজন বা বিয়োজন করা হয়। সময়ের পরিবর্তন যুগের চাহিদা এবং নাগরিক জীবনের প্রয়োজনীয়তার সাথে সামঞ্জস্য রেখে সংবিধানে এই পরিবর্তন আনা হয়। নিচে বাংলাদেশের সংবিধান সংশোধনের প্রক্রিয়া এবং এ যাবৎকালের গুরুত্বপূর্ণ সংশোধনীগুলো সংক্ষেপে আলোচনা করা হলো। সংশোধন করার প্রক্রিয়া বাংলাদেশ প্রেক্ষাপট বাংলাদেশের সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সংশোধন করা যায়। এর জন্য সুনির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হয়। বিল উত্থাপন সংবিধান সংশোধনীর জন্য জাতীয় সংসদে একটি বিল আকারে প্রস্তাব উত্থাপন করতে হয়, যেখানে স্পষ্ট করে লেখা থাকে সংবিধানের কোন অংশ পরিবর্তন করা হবে। বিশেষ সংখ্যাগরিষ্ঠতা সাধারণ আইন পাশের মতো এটি সাধারণ সং। বিশেষ সংখ্যাগরিষ্ঠতা
সাধারণ আইন পাশের মতো এটি সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় পাস হয় না। সংবিধান সংশোধনী বিল পাস হতে হলে জাতীয় সংসদ মোট সদস্য সংখ্যার অন্তত 2/3 (2/3) ভোটের প্রয়োজন হয়। রাষ্ট্রপতির সম্মতি। সংসদে বিলটি পাস হওয়ার পর তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। রাষ্ট্রপতি 7 দিনের মধ্যে বিলটিতে সম্মতি দেবেন। যদি তিনি না দেন, তবে 7 দিন পর এটি স্বয়ংক্রিয়ভাবে সম্মতি পেয়েছে বলে গণ্য হবে। গুরুত্বপূর্ণ কিছু সংশোধনী। এক নজরে 1972 সালে বাংলাদেশের সংবিধান প্রণয়নের পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার এতে সংশোধন আনা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল: সংশোধনী সাল। মূল বিষয়বস্তু: প্রথম সংশোধনী 1973 যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করার জন্য আইন প্রণয়নের বিধান। চতুর্থ সংশোধনী 1975 সংসদীয় শাসন ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন এবং বাকশাল একদলীয় ব্যবস্থা গঠন। 12তম সংশোধনী 1991 রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা বাতিল করে পুনরায় সংসদীয় শাসন ব্যবস্থা ফিরিয়ে আনা। 13তম সংশোধনী 1996 অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন। 15তম সংশোধনী 2011 তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল। 72 এর সংবিধানের মূলনীতি, ধর্মনিরপেক্ষতা পুনর্বহাল এবং শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি। এক্সপোর্ট টু শিটস একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের সংবিধানের কিছু মূল কাঠামো, যেমন গণতন্ত্র, প্রজাতন্ত্র, মৌলিক অধিকার ইত্যাদি রয়েছে, যা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কখনোই পরিবর্তন বা বাতিল করা যাবে না। আপনার কি সুনির্দিষ্ট কোনো সংশোধনী, যেমন 15তম বা 17তম সংশোধনী সম্পর্কে বিস্তারিত জানার আগ্রহ আছে? একাদশ অধ্যায় বিবিধ 143-153 অনুচ্ছেদ বিবিধ মিসেলেনিয়াস বলতে সাধারণত এমন কিছু বিষয়, তথ্য বা ক্যাটাগরিকে বোঝায় যা নির্দিষ্ট কোনো একটি বড় শ্রেণীর আওতাভুক্ত নয়, বরং বিভিন্ন রকমের ছোটখাটো বা বৈচিত্র্যময় উপাদানের মিশ্রণ। আপনি এই শিরোনামের অধীনে ঠিক কী জানতে চাচ্ছেন বা কী নিয়ে আলোচনা করতে চান? নিচে কিছু সাধারণ উদাহরণ দেওয়া হলো। আপনি এর মধ্য থেকে বেছে নিতে পারেন অথবা আপনার সুনির্দিষ্ট বিষয়টি জানাতে পারেন। প্রযুক্তি ও গ্যাজেট, কোনো নির্দিষ্ট ডিভাইসের টুকিটাকি সমস্যা বা সমাধান। হিসাব বিজ্ঞান বা দাপ্তরিক কাজ, বিভিন্ন বিবিধ খরচ, মিসেলেনিয়াস এক্সপেন্সেস বা আয় ব্যয় হিসাব। সাধারণ জ্ঞান বা কুইজ, বিভিন্ন বিষয়ের উপর মজার কোনো তথ্য। অন্যান্য, আপনার চলমান কোনো পরিকল্পনা বা চিন্তা যা অন্য কোনো ক্যাটাগরিতে মিলছে না। আপনার মনের বিষয়টি একটু বিস্তারিত বলুন, আমি সেই অনুযায়ী তথ্য দিয়ে সাহায্য করছি।